হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এখন আমার বাড়ির আশপাশ দিয়ে কিন্তু রীতিমতো রেমাল বয়ে চলেছে, একদম রীতিমতো ঝড় হচ্ছে। এরই মধ্যে আমি বসে গেছি তোমাদের জন্য ভিডিও বানাতে। গত সপ্তাহে যেহেতু কোনো নতুন সিনেমা দেখতে পারিনি, তো এই সপ্তাহে চলে গেছিলাম নতুন রিলিজ হিন্দি সিনেমা দেখতে। আজকেই দেখে এলাম। সিনেমার নাম ভাইয়াজি। অভিনয় করেছে কে? আমাদের বিহারি সুপারস্টার, যে কিনা বলিউডে রাজ করছে অ্যাক্টিং দিয়ে, সেই মনোজ বাজপেয়ী। আমার অত্যন্ত ফেভারিট একজন অভিনেতা। তো সিনেমা সম্বন্ধে নিজের বক্তব্য পেশ করার আগে কিংবা পারফরম্যান্স, ডিরেকশন এগুলো নিয়ে নিজের মতামত জানানোর আগে সিনেমার গল্পটা নিয়ে একটু আলোচনা করা যাক। কারণ তোমরা সবাই সিনেমাটা দেখতে পাবে কি পাবে না সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কে কোথায় আছো এই মুহূর্তে সেটা তো আমি জানি না। তো চলো তোমাদের সাথে একটু গল্পটা শেয়ার করা যাক। ভাইয়াজির কাহিনী। ভাইয়াজি বলতে সিনেমার মূল চরিত্র মনোজ বাজপেয়ী, যাকে সবাই ভাইয়াজি বলেই ডাকে। কেন ভাইয়াজি বলে ডাকে সেটা না হয় আমরা পরে জানবো। তো সিনেমার প্রথমে দেখানো হচ্ছে ভাইয়াজি জীবনের মধ্য গগনে এসে, মানে প্রায় 40-45 বছর বয়সে এসে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। বাড়িতে বিয়ের অনুষ্ঠান, তার দেখে যা মনে হলো তার প্রেমিকার সাথেই তার বিয়ে হচ্ছে। এখন কেন দেরিতে বিয়ে হচ্ছে সেটা একটা সাসপেন্স। তো বাড়িতে রীতিমতো বিয়ের আয়োজন চলছে, আর তার মধ্যেই ভাইয়াজির কাছে আসছে মাঝে মধ্যেই তার ছোট ভাইয়ের ফোন। ছোট ভাই বলতে এখানে তার ছোট ভাই কিন্তু সৎ ভাই। তার সৎ ভাই দিল্লিতে গেছে, দিল্লি থেকে সে ফিরছে তার ভাইয়ের বিয়ে উপলক্ষে। ভাইকে বারে বারে ফোন করে তাকে আপডেট দিচ্ছে, এখানে পৌঁছালাম, ওখানে পৌঁছালাম, এই স্টেশনে পৌঁছালাম, এই গাড়িতে চললাম, এই বাড়িতে নামলাম, এই বন্ধুর সাথে এলাম, এই রকম বিভিন্ন ধরনের আপডেট। ভাইয়াজিও একের পর এক আপডেট নিয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে যে দুই ভাইয়ের মধ্যে, সৎ ভাই হলেও দুই ভাইয়ের মধ্যে, বড় ভাই এবং ছোটো ভাইয়ের মধ্যে একটা ভালো বন্ডিং আছে। ঠিক আছে, ভালো বন্ডিং আছে, ভালো কথা। কিছুক্ষণ পরেই হঠাৎ ছোটো ভাইয়ের ফোন আসা বন্ধ হয়ে যায়। তো ভাইয়াজি টেনশন করতে থাকে। রাত্রিবেলায় রাত কেটে যায়, তারপরের দিন সকাল হয়ে যায়, তাও তার ফোন আসে না ছোটো ভাইয়ের। ইতিমধ্যে ফোন চলে আসে দিল্লি থেকে কোনো এক পুলিশ স্টেশনের। কোনো এক পুলিশ স্টেশন থেকে কোনো এক পুলিশ অফিসার তাকে ফোন করে বলে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং অ্যাক্সিডেন্ট যার হয়েছে তার ফোনে এই ফোন নাম্বারটা পাওয়া গেছে, মানে ভাইয়াজির ফোন নাম্বার পাওয়া গেছে। তো সেই জন্য ভাইয়াজিকে ফোন করা হয়। ভাইয়াজি তখন 2-3 জন সঙ্গী নিয়ে দিল্লিতে পৌঁছায়। দিল্লিতে পৌঁছে গিয়ে সেই পুলিশ স্টেশনে যায়, এবং পুলিশ স্টেশনে যাওয়ার পরে জানতে পারে যার কাছে এই ফোন নাম্বার পাওয়া গেছে তার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে মারা গেছে। তারপরে তার কিছু মৃত ব্যক্তির কিছু দ্রব্য সামগ্রী, মানে তার জিনিসপত্র ভাইয়াজির সামনে আনা হয়। ভাইয়াজি বারে বারে বলতে থাকে, আপনারা তো বলেছিলেন ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে, কি করে আমার ভাই মরতে পারে, হ্যান ত্যান বলতে থাকে, ইত্যাদি ইত্যাদি বলতে থাকে। কিন্তু তার সঙ্গী যে দুজন ছিল, মানে ভাইয়াজির দুজন চেলাচামুন্ডাই বলা যেতে পারে, তারা বলছে যে এই জিনিসগুলো মনোজ বাজপেয়ীর, মানে ভাইয়াজির ছোট ভাইয়ের। এখানে আমরা বলে রাখি ভাইয়াজির ছোট ভাইয়ের নাম বেদান্ত, মানে বেদান্তের সামগ্রী। তখন ভাইয়াজি একটু, মানে কি বলবো, হঠাৎ করে শক হয়ে যায়। তারপরে তারা যায় মর্গে, যায় মৃতদেহ দেখার জন্যে। মর্গে যাওয়ার পর তারা দেখতে পায় যে মৃতদেহ মর্গে নেই। মর্গের যে ব্যক্তি, যে ইনচার্জ, সে বলে যে বাই মিস্টেক মৃতদেহ শ্মশানে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্য একটা লাশ পাঠানোর কথা ছিল, সেখানে ভুল করে তার বডিটা চলে গেছে। ভাইয়াজি দৌড়াতে শ্মশানে যায়, এবং শ্মশানে আমরা দেখতে পাই দুজন ব্যক্তি, তারা মনোজ বাজপেয়ীর ভাইয়ের বডিটাকে জ্বালিয়ে দিল, এবং তারা জ্বালিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। তারপর মনোজ বাজপেয়ী সেখানে এলো, সে তার ভাইকে দেখতে পেল না। তো সে খুব দুঃখ প্রকাশ করলো। বডি জ্বালানো হয়ে গেল। বডি জ্বালানোর পর যে অস্থি হ্যান্ড ওভার করা হয় পরিবারের লোকজনদের কাছে, ওটা তাকে দিয়ে দেওয়া হলো, মানে ভাইয়াজিকে দিয়ে দেওয়া হলো। ভাইয়াজি অস্থি নিয়ে ফিরে যাচ্ছিল, তার হঠাৎ কি মনে হলো, সে তার মানে সঙ্গী সাথীদের বললো যে দিল্লি স্টেশনের দিকে চলো, কারণ দিল্লি স্টেশনের কাছেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তখন দিল্লি স্টেশনের কাছে গেল। সে একটু দিল্লি স্টেশনের চারিদিকে চোখ বুলিয়ে দেখছিল, কারণ ওই জায়গাটাতে তার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। হঠাৎ করে সেখানে তার ভাইয়ের, মানে তার ছোটো ভাই বেদান্তের দুজন বন্ধু এসে উপস্থিত। এই দুজন বন্ধু অ্যাক্সিডেন্টের দিন বেদান্তের সাথে ছিল। তারা কাঁদতে কাঁদতে এসে ভাইয়াজিকে বলে যে বেদান্তের অ্যাক্সিডেন্ট হয়নি, বেদান্তকে মারা হয়েছে। তখন শুনেই ভাইয়াজি শক হয়ে যায় যে
কি করে হলো সে জিজ্ঞাসা করলে তখন তারা কাহিনী বলে এবং আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাই বেদান্ত এবং তার দুই বন্ধু দিল্লি স্টেশনে ওয়েট করছিল ট্রেনে ওঠার জন্যে, মানে বেদান্তকে তারা সি অফ করতে এসেছিল। বেদান্ত তখন ভাইয়ের বিয়ে উপলক্ষে বাড়ি যাওয়ার প্ল্যান করছিল। তখন সেখানে হঠাৎ করে শহরের নামি দামি ব্যক্তির চন্দ্রভান সিং, সঙ্গে সম্ভবত ওনার নাম চন্দ্রভান সিং, তার ছেলে তার বন্ধুদের নিয়ে ওখানে আসে এবং ভাইয়াজির ভাই এবং তার বন্ধুরা যে খাবারের অর্ডার দিয়েছিল সেই খাবার তাদের হাত থেকে নিয়ে নেয়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ভাইয়াজির ভাই, ছোট ভাই বেদান্ত, সেই কথা কাটাকাটি আটকাতে গিয়ে, মানে একটা সময় সেটা হাতাহাতির পর্যায়ে চলে যায়, সেটা আটকাতে গিয়ে চন্দ্রভান সিংয়ের ছেলেকে ধাক্কা দেয় এবং তার সেই ছেলে গিয়ে গরম তাওয়ার উপর পড়ে এবং তার একটা সাইড জ্বলে যায়। এরপরে রাগান্বিত হয়ে তারা ভাইয়াজির ভাইকে মারে এবং গাড়ির নিচে চাপা দিয়ে দেয় এবং তাদের কনফার্ম ধারণা ছিল যে সে মরে গেছে। তারপর সেখান থেকে তারা চলে যায়। এই দুজন ব্যক্তি কিন্তু বেদান্তের লাশ নিয়ে গিয়ে শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেয় এবং যখন জ্বালিয়ে দেওয়া হয় তখন পর্যন্ত বেদান্ত কিন্তু বেঁচে ছিল। জীবিত অবস্থাতেই তার লাশটাকে তারা চিতার দিকে ঠেলে দেয়, ইলেকট্রিক চুল্লির দিকে। এই কথাগুলো শোনার পর ভাইয়াজি খুবই, মানে কি করবে সেটা সে বুঝতে পারে না। তবু সে গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে আসে তার ভাইয়ের অস্থি নিয়ে, গ্রামে ফিরে আসে তার সৎ মা, সমস্ত গ্রামবাসী এবং তার মিসেস, যার সাথে তার বিয়েটা হতে হয়নি, তাদের সবাইকে এই কাহিনিটা বলে। তখন তার মা বলে যে আমার ছোট ছেলের মৃত্যুর প্রতিশোধ না নিলে এই অস্থি গঙ্গা জলে বিসর্জন হবে না। অনেক বুঝিয়ে শুনিয়ে ভাইয়াজি ছোট ছেলের অস্থি গঙ্গা জলে বিসর্জন দিয়ে দেয়, মানে ছোট ভাইয়ের বেদান্তের। তারপরে যখন শ্রাদ্ধ কার্যের আগে যে 13 যেটাকে বলে, যেটাতে প্রতিদিন সকালে কাককে খাবার দিতে হয় আমাদের হিন্দু ধর্মমতে, যখন সেই খাবার দেওয়া হয় তখন কাক এসে সেই খাবার খায় না। এটা দেখে বেদান্তের মা, মানে ভাইয়াজির সৎ মা, আরও মানে দুঃখে ফেটে পড়ে। সে বলে ভাইয়াজিকে যে দেখো ওর আত্মা ঘুরে বেড়াচ্ছে, ও খাচ্ছে না, যতদিন না ওর মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে ততদিন কিন্তু ও খাবে না। তখন বাধ্য হয়েই ভাইয়াজি তার দলবল নিয়ে চলে আসে দিল্লিতে। দিল্লিতে এতক্ষণে চন্দ্রভান সিং খবর পেয়ে গেছে যে তার ছেলেকে কেউ একজন খুঁজছে। কারণ ভাইয়াজি প্রথম এসে পুলিশ থানার যে পুলিশ ইন্সপেক্টর তাকে কিডন্যাপ করে নেয় এবং তাকে কিডন্যাপ করার পরেই সেই পুলিশ ইন্সপেক্টর মার খাওয়ার আগেই ভাইয়াজিকে সব কিছু বলে দেয় যে কে অ্যাক্সিডেন্ট করেছে, তার ক্ষমতা কী, সব কিছু বলে দেয়। যদিও সে ভাইয়াজিকে ভয় দেখানোর চেষ্টা করে যে খুব ক্ষমতাশালী একজন ব্যক্তি চন্দ্রভান সিং, তো ভাইয়াজি সেটা ভয় না পেয়ে সে চন্দ্রভান সিংকে ফোন করে এবং ফোন করে বলে যে আমি আসছি আপনার ওখানে। চলে আসে। তখন চন্দ্রভান সিং খুঁজতে থাকে যে কে এই ভাইয়াজি, কারণ যার এত ক্ষমতা যে সে বিহার থেকে দিল্লি চলে এসেছে একজনকে মারার জন্যে। তখন কেউ বলতে পারে না, মানে কোনো নেতা কিংবা কোনো ছোটোখাটো গন্ডা ভাইয়াজির কোনো কথা বলতে পারে না। ওই মুহূর্তে চন্দ্রভান সিংয়ের বাড়ির যে পুরোহিত, সে এসে চন্দ্রভান সিংকে বলে যে আমি ভাইয়াজিকে চিনি। তখন চন্দ্রভান সিং জিজ্ঞাসা করে কে এই ভাইয়াজি। তখন সেই পণ্ডিত তাকে বলে যে ভাইয়াজি বিহারের একজন খুব নামকরা ব্যক্তি, তার কথাই পলিটিশিয়ানরা উঠা বসা করে। সে চাইলে সরকার বানাতে পারে, চাইলে সরকার ফেলে দিতে পারে, সে চাইলে বাঘে ছাগলে এক ঘাটে জল খেতে পারে, ইত্যাদি ইত্যাদি। এবং ভাইয়াজি যদি বলে থাকে যে সে আসছে, তার মানে সে আসছে। তার কিছুক্ষণ পরে ভাইয়াজি চন্দ্রভান সিংয়ের বাড়িতে আসে। চন্দ্রভান সিংয়ের বাড়িতে এলে চন্দ্রভান সিং তার গেটে দাঁড়ানো লোকজনদেরকে বলে সে যদি আসে ওকে গুলি করে মেরে দেবে। কিন্তু গেট থেকে যে ব্যক্তি গেটে দাঁড়িয়েছিল সে চন্দ্রভান সিংকে বলে ভাইয়াজি এসেছে এবং তার সাথে পুরো গ্রাম এসেছে। তারা ভয় পেয়ে গেট খুলে দেয়। ভাইয়াজি ভিতরে আসে, ভিতরে এসে চন্দ্রভান সিংয়ের সাথে কথা বলে। চন্দ্রভান সিং অনেকভাবে ভাইয়াজিকে বোঝানোর চেষ্টা করে, সে তার ছেলের হয়ে ক্ষমাও চায়, বলে ভুল হয়ে গেছে, কিন্তু ভাইয়াজি কিছুতেই রাজি হয় না। প্রথমত তাদের নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয়
চন্দ্রভান সিং নিজের ছেলেকে বাঁচানোর চেষ্টা করে, আর ভাইয়াজি তার কথায় স্ট্রিক্ট যে আমার ভাইকে যে মেরেছে তাকে আমি মারবই, সে যেভাবেই হোক। সে চন্দ্রভান সিংকে চ্যালেঞ্জ করে এবং সেখান থেকে চলে যায়। এরপরে চন্দ্রভান সিং তার ছেলেকে লুকিয়ে রাখে। যখন ভাইয়াজি তার বাড়িতে আসে তখনও কিন্তু সে তার ছেলেকে সে সামনে আনে না, তো তাকে লুকিয়ে রাখে। এরপরে তার মনে প্রচণ্ড টেনশন হতে থাকে যে এ তো কোনো ছোটোখাটো ব্যক্তি নয়, তো সে চেষ্টা করে তার ছেলেকে সেখান থেকে বিদেশে পাঠিয়ে দেওয়ার। কিন্তু সেই খবর ভাইয়াজির কানে পৌঁছে যায়। ভাইয়াজি তখন কিন্তু দিল্লিতেই ছিল, আর ভাইয়াজির সাথে যে সমস্ত লোক এসেছিল, ছোট বড় মানে 8 থেকে 80 সবাই, পুরো গ্রাম তার সাথে চলে এসেছিল। সে সবাইকে ফেরত পাঠিয়ে দেয় 2-3 জনকে সঙ্গে রেখে। তো যেদিন সে পালানোর চেষ্টা করে সেই দিন ভাইয়াজি তাকে রাস্তায় ধরে ফেলে। রাস্তায় ধরে তো ফেলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা চন্দ্রভান সিং, তার ছেলে এবং তার যে গুন্ডা পান্ডা ছিল তাদেরই একটা প্ল্যান ছিল ভাইয়াজিকে ট্র্যাপ করার। তারা ভাইয়াজিকে ট্র্যাপ করে, কিন্তু ভাইয়াজি তাদের সাথে মানে রীতিমতো লড়াই করার চেষ্টা করে। কিন্তু লড়াইয়ের একটা পর্যায়ে চন্দ্রভান সিং ভাইয়াজিকে গুলি করে এবং ভাইয়াজি একটা ব্রিজের উপরে লড়াইটা হচ্ছিল, সেই ব্রিজের উপর থেকে নদীতে পড়ে যায়। তারপর সেই নদীর থেকে ভাইয়াজির সঙ্গী সাথীরা তার বডিটাকে তুলে নেয়। সেই জন্যে চন্দ্রভান সিং এবং তার লোকেরা যতই খোঁজার চেষ্টা করুক না কেন ভাইয়াজির বডিটাকে আর খুঁজে পায় না। তো তাদের একটা টেনশন হতে থাকে, তো তারাও খুঁজতে থাকে। এদিকে ভাইয়াজির গুলি লেগেছে, কিন্তু যেহেতু চন্দ্রভান সিং এবং তার লোকজন সারা শহরে ছড়িয়ে পড়েছে, সেই জন্যে ভাইয়াজির সঙ্গী সাথীরা তাকে কিন্তু কোনো হাসপাতালে নিয়ে যেতে পারে না। তারা ফোন করে ভাইয়াজির বাড়িতে। তো গুলিবিদ্ধ ভাইয়াজিকে নিয়ে তার সঙ্গী সাথীরা একটা পুরো বাড়িতে আশ্রয় নেয় এবং কোনো উপায় না দেখে তারা ভাইয়াজির বিহারের বাড়িতে খবর পাঠায় ভাইয়াজির প্রেমিকাকে। এখানে ভাইয়াজির নায়িকার নাম মিতালি। তো মিতালিকে খবর পাঠানো হয়। মিতালি সেই খবর দেয় ভাইয়াজির মাকে, ভাইয়াজির সৎ মাকে। এরপরে মিতালি এবং ভাইয়াজির মা দুজনে দিল্লিতে আসে। দিল্লিতে এসে যেখানে ভাইয়াজিকে রাখা হয়েছে সেখানে আসে এবং তারা ভাইয়াজির সেবা যত্ন করতে থাকে। এদিকে সারা শহরে পুলিশ, গুন্ডা বাহিনী এবং মানে সমস্ত ছোটোখাটো খবরিদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে ভাইয়াজির খোঁজ করার জন্যে, যে ভাইয়াজি যতক্ষণ না ভাইয়াজিকে খুঁজে পাওয়া যাবে ততক্ষণ চন্দ্রভান সিংয়ের ছেলের জন্য মাথার উপর বিপদ ঘুরতে থাকছে। তো এরই মধ্যে একজন খবরই এটা জানতে পেরে যায় ভাইয়াজি কোথায় আছে। সে অ্যাকচুয়ালি দেখে ফেলে। এরপরে সে চন্দ্রভান সিংকে খবর পাঠায় এবং চন্দ্রভান সিং প্রচুর লোকজন পাঠায় ভাইয়াজিকে মারার জন্যে। তো যখন তারা ওই বাড়িতে অ্যাটাক করার সময় মিতালি এটা বুঝতে পেরে যায়। তো মিতালি ভাইয়াজিকে একটা সাইডে লুকিয়ে রেখে সবাইকে মানে চন্দ্রভান সিংয়ের লোকজনের সাথে একাই লড়তে থাকে। তো এখানে একটা কথা বলে রাখা দরকার, মিতালি অ্যাকচুয়ালি ন্যাশনাল লেভেলের শুটার। তো সে একে একে একজন করে শ্যুট করতে থাকে। এরই মধ্যে পেছন থেকে একজন এসে মিতালির মাথায় অ্যাটাক করে এবং যখন মিতালিকে প্রায় মেরে ফেলতে যাচ্ছিল তখন ভাইয়াজি তার অসুস্থ শরীর নিয়ে উঠে আসে এবং মিতালিকে বাঁচিয়ে নেয়। এরই মধ্যে চন্দ্রভান সিং এবং ভাইয়াজির এই সংঘর্ষের খবর পৌঁছে যায় উপরমহলের কাছে। উপরমহল তখন বুঝতে পায় না যে তারা কার পক্ষ নেবে, কারণ ভাইয়াজিও তাদেরকে ডোনেট করে এবং ভাইয়াজির হাতেও 8-10 জন এমএলএ রয়েছে এবং সাইমেলটেনিয়াসলি চন্দ্রভান সিংও তাদেরকে ডোনেট করে এবং তার কাছেও এমএলএ রয়েছে এবং রিসেন্টলি মানে খুব শীঘ্রই চন্দ্রভান সিংয়ের থেকে একটা বড় অঙ্কের টাকা তাদের ফান্ডে আসার কথা। তো তারা চন্দ্রভান সিংকে ফোন করে বলে যে সে যেন ভাইয়াজির সাথে ব্যাপারটা তার লেভেলে মিটিয়ে নেয়, তার মতো করে সে যেন ব্যাপারটাকে সালটে নেয়। তারা ইনডাইরেক্টলি বলে দেয় তুমি যা করতে চাও সেটা করতে পারো, আর তার সাথে এটাও বলে যে তোর কাছে যে ফান্ডের টাকা পাওয়ার কথা ছিল সেটাকে একটু তাড়াতাড়ি রিলিজ করে দাও। তো চন্দ্রভান সিং দেখে যে উপর মহলে সাপোর্ট পেতে হলে আমাকে টাকা দিতেই হবে, সে টাকা দেওয়ার ব্যবস্থা করে। সে পেটি টাকা পৌঁছে দেয় স্টেশনে এবং স্টেশন থেকে সেই টাকা ট্রেনে করে উপর মহলে যাওয়ার কথা। এরপরে চন্দ্রভান সিংয়ের প্রচুর টাকা ফান্ডের নামে যখন উপর মহলে ভায়া ট্রেন যাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল তখন সেখানে স্টেশনে ভাইয়াজি হামলা করে সমস্ত টাকাকে নষ্ট করে দেয় এবং চন্দ্রভান সিংয়ের ছেলেকে ক্যাপচার করে নেয়।
চন্দ্রভাঙা সিংয়ের ছেলেকে প্রায় মেরেই ফেলতো ট্রেনের নিচে ফেলে, কিন্তু তার মধ্যেই ভাইয়াজির কাছে ভিডিও কল আসে এবং সে দেখতে পায় চন্দ্রভাঙ সিং তার মাকে তুলে নিয়েছে এবং তার মাকে ঝুলিয়ে দিয়েছে রীতিমতো, তারপর নিচে আগুন জ্বালিয়ে দিয়েছে। তবু এবং তাকে বলা হয় সে যদি চন্দ্রভাঙ সিংয়ের ছেলেকে না ছাড়ে তো তার মাকে জ্বালিয়ে দেওয়া হবে, স্বাভাবিক ব্যাপার। এরপরে ভাইয়াজি চন্দ্রভাঙ সিংয়ের ছেলে অভিমন্যুকে নিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে চন্দ্রভাঙ সিং তার মাকে বন্দি করে রেখেছিল। সেখানে আসার পর বেশ কিছুক্ষণ সময় ধরে গোলাগুলি হয়, অ্যাকশন হয় এবং শেষ অবধি যা হয় সিনেমাতে, হিন্দি সিনেমাতে শেষ পর্যন্ত নায়কের জয় হয় এবং এক্ষেত্রেও তাই হয়। ভাইয়াজি তার মাকে উদ্ধার করে এবং চন্দ্রভাঙ সিং এবং অভিমন্যুকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেয়। এরপরে ভাইয়াজি মিতালি এবং তার মাকে নিয়ে গ্রামে ফিরে যায় এবং গ্রামে ফিরে গিয়ে তার ভাইয়ের শ্রাদ্ধ শান্তির কাজ নির্বিঘ্নে সম্পন্ন করে এবং সিনেমার গল্প এখানেই শেষ হয়। ওকে, এবার আমরা সিনেমার কিছু দিক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা সিনেমার গল্পটা নিয়ে একটু বলি। ভাইয়াজি সিনেমাটা একটা রিভেঞ্জ টাইপের স্টোরি। অ্যাকচুয়ালি এই ধরনের সিনেমা বলিউডে এখন খুব কমই তৈরি হয়। রিভেঞ্জ স্টোরি তৈরি হলেও অনেকটা স্টাইলে তৈরি হয় আজকাল। ভাইয়াজি সিনেমাটাকে যে স্টাইলে তৈরি করা হয়েছে মনে হচ্ছে সিনেমাটা আজ থেকে 20 বছর আগে রিলিজ হওয়া উচিত ছিল। একদম সিম্পল একটা নর্মাল স্টোরি। ভাইকে মেরে ফেলা হয়েছে এবং তার প্রতিশোধ নিতে বড় ভাই সবাইকে মারার প্ল্যান করছে। এই ধরনের কাহিনী আজ থেকে সত্যি 20-25 বছর আগেই চলতো। এই কাহিনীর মধ্যে কোনো স্ট্রং পয়েন্ট নেই। এইবার যদি আসি আমি অভিনয়ের কথায়, বেসিক্যালি এই সিনেমাটার মধ্যে 2-1 জন বাদে কোনো চরিত্র অভিনেতাকে আমার পরিচিত মনে হলো না। সিনেমার এক এবং একমাত্র অভিনেতা মনোজ বাজপেয়ী, পুরোপুরি তার কাঁধেই এই সিনেমাটা ভর করে চলেছে। কিন্তু সিনেমা যদি ভালো না হয়, সিনেমার চিত্রনাট্য যদি ভালো না হয়, তাহলে কোনো সুপারস্টারেরও ক্ষমতা থাকে না আসলে একটা সিনেমাকে বাঁচানোর। সেই সিনেমাকে দেখার জন্য দর্শককে হলে টানার ক্ষমতা কোনো সুপারস্টার, মেগাস্টার কিংবা কোনো বড় ডিরেক্টরের সেই ক্ষমতা থাকে না। মনোজ বাজপেয়ী নিজের দিক থেকে চেষ্টা করেছে, তাকে যে চরিত্র করতে দেওয়া হয়েছে সে হয়তো সেটাকে যথেষ্ট ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, কিন্তু দর্শককে খুশি করা সম্ভব নয়। যদি সবচাইতে বড় মাইনাস পয়েন্টের কথা বলা হয় তা আমি বলবো সিনেমার যে স্ক্রিন প্লে, সিনেমার যে কাহিনী, সিনেমার স্ক্রিন প্লের মধ্যে কিচ্ছু নেই, মানে কিচ্ছু নেই বলতে সে বিগ জিরো। মনোজ বাজপেয়ী যদি এই সিনেমায় না থাকতো তাহলে হয়তো কেউ এই সিনেমা দেখতেও যেত না। বড় বড় শহরগুলোতে হয়তো লোকে দেখতে যাবেও না। এই সিনেমা যদি কিছুটা চলে, আমার ধারণা একমাত্র বিহারের সাইডে কিছুটা চলতে পারবে, যেখানে মনোজ বাজপেয়ীর একটা স্ট্রং ফ্যান বেস আছে। আর সিনেমার ট্রেলার দেখে যেটা আমার মনে হয়েছিল, সিনেমার টিজারে যা দেখানো হয়েছিল সিনেমাতে সেটা ব্যাকগ্রাউন্ডে রাখা হয়েছে এবং সেটাকে দেখানো হয়নি। মনোজ বাজপেয়ী এখানে কিভাবে ভাইয়াজি হয়ে উঠল, তার অ্যাকচুয়াল নাম ছিল রামচরণ। তার বাবা একজন সমাজসেবী ছিল এবং সে রামচরণ থেকে কিভাবে ভাইয়াজি হয়ে উঠল সেই ঘটনাটাকে পরিচালকের উচিত ছিল দেখানোর। এবং টিজারে কিন্তু একটা খুব ভালো অ্যাকশন দৃশ্য দেখানো হয়েছিল। প্রায় 50-60 জন লোক ঘিরে ধরে রেখেছে তাকে, সে সেন্সলেস অবস্থায় পড়ে আছে, হঠাৎ কেউ সাহস করছে না তাকে মারার, হঠাৎ করে তার চোখ খুলল এবং সেই দেখেই সবাই পালিয়ে গেল। এই যে দৃশ্যটা আর এর যে ব্যাকড্রপ সেটা কিন্তু সিনেমায় দেখানো হয়নি, শুধু মুখে মুখে শুনিয়ে দেওয়া হয়েছে যে ভাইয়াজি বিহারের বড় বড় পলিটিক্স নেতাদের, বড় বড় গুন্ডাদের কন্ট্রোল করত এবং সবাই তাকে ভয় পেত। আর সে যখন কাউকে মারার জন্য বেরোতো সে কোনো হাতিয়ার ব্যবহার করতো না, ভাইয়াজি ব্যবহার করতো একটা ফালা টাইপের অস্ত্র, যেটা কিনা দিনমজুররা ইউজ করে বাড়িঘর তৈরি করার সময়, মশলা মাখানোর জন্য সেটা লাগে। তো এটা তো গেল যে না ব্যাকড্রপ দেখানো হয়েছে, না কোনো ভালো কাহিনী দেখানো হয়েছে। এবার আসি পরিচালকের কথায়, যে কিনা এই সিনেমার সবচাইতে থেকে বড় ভিলেন। পরিচালকের নাম অপূর্ব সিং কার্কি। এই পরিচালকে কিন্তু মনোজ বাজপেয়ীকে নিয়ে এর আগেও একটা সিনেমা তৈরি করেছিল এবং সেটা জি5-এ দেখানো হয়েছিল, হলে রিলিজ হয়নি।
সিনেমাটার নাম ছিল এক বান্দাই কাফিয়া। সিনেমাটা কিন্তু খুব ভালো ছিল, একটা সত্য ঘটনা নিয়ে একটা কোডডামা সিনেমা তৈরি করা ছিল। সেটা কিন্তু জি5-এ যথেষ্ট ভালো লেগেছিল দেখে, এবং জি5-এর সিনেমাটা যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। আমার ধারণা মনোজ বাজপেয়ীকে নিয়ে সেই সিনেমাটাই একটু নাম করার পরই ভদ্রলোকের মানে মানে মাথার মধ্যে কি না কি এসেছে, তার মনে হয়েছে সে মনোজ বাজপেয়ীকে নিয়ে যা করবে সেটাই হয়তো পাবলিক খাবে। বাংলায় একটা কথা আছে অ্যাকচুয়ালি, যে বাদরের গলায় মুক্তোর মালা। এই পরিচালকটা হচ্ছে সেই বাদর, আর মুক্তোর মালাটা হচ্ছে মনোজ বাজপেয়ী। ও মুক্তোর মালা নিয়ে এই বাদরটা কি করবে সে নিজেই বুঝতে পারেনি। মনোজ বাজপেয়ীর মতো একজন অভিনেতা বলিউডে যার সামনে আচ্ছা খাসা বড় বড় সুপারস্টারটা দাঁড়াতে ভয় পায়, যার সাথে স্ক্রিন শেয়ার করতে ভয় পায়, যে মনোজ বাজপেয়ীকে যদি স্ক্রিনে যতটা সময় দেখানো হবে ততটা সময় সে অন্য অ্যাক্টরদের খেয়ে ফেলবে, লিটারেলি সে খেয়ে ফেলবে অন্য সুপারস্টারদের। আমরা অমিতাভকে দেখেছি, অমিতাভ বচ্চনকে দেখেছি আক সিনেমাতে যখন মনোজ বাজপেয়ীর সাথে সে অভিনয় করেছে। মনোজ বাজপেয়ীর যতটুকু অভিনয় ছিল রীতিমতো অমিতাভ বচ্চনকে টক্কর দিয়ে দিয়েছিল। সেই রকম একজন অভিনেতাকে কিভাবে ইউজ করতে হয় এই পরিচালকটা, এই হাতুড়ে পরিচালকটা না জানে না বোঝে। মনোজ বাজপেয়ীকে নিয়ে একটা সিনেমা করার পরে এই লোকটা ভেবেছে সে যেন হাতে স্বর্গে পেয়েছে, তাই সে না একটা ভালো কাহিনী নিয়েছে, না সিনেমাটাতে কিছু ভালো অ্যাক্টর নিয়েছে, যা খুশি তাই একটা বানিয়ে দিয়েছে। রীতিমতো সে অডিয়েন্সদেরকে মানে মানে কী যে ভেবেছে অডিয়েন্সদের সেটাই আমি বুঝতে পারছি না। আমার তো সিনেমাটা দেখে খুবই রাগ হয়েছে, কিন্তু যেহেতু আমি রিভিউ করব সেহেতু সিনেমাটা আমি পুরো দেখেছি, নাহলে আমি সিনেমাটা অর্ধেক দেখেই বেরিয়ে আসতাম। তো আমি রেফার করব এই সিনেমাটা আপনারা কেউ হলে গিয়ে দেখবেন না, যখন ওটিটিতে আসবে ওটিটিতে দেখে নেবেন। আমাকে যদি বলা হয় 5-এর মধ্যে কত দেওয়া হবে, আমি 5-এর মধ্যে 1 দেব, শুধুমাত্র মনোজ বাজপেয়ীর জন্য। আর কোনো ডিপার্টমেন্ট এই সিনেমাতে ভালো নেই, সব মাইনাস মাইনাস অ্যান্ড মাইনাস। এইটা নিয়ে আর সময় নষ্ট করার কোনো মানে নেই। আজকের মতো এখানেই শেষ করলাম। আশা করি ভালো লাগছে আপনাদের। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। কিভাবে আরও ভালো করতে পারি সেটা জানিয়ে মতামত দিন। বাকি আজকের মতো এখানেই শেষ করলাম। হ্যাভ এ গুড টাইম, গুড নাইট।